সো টেক্সট শ্যাডোর ভ্যালু আমরা জাস্ট ডিফল্ট দুটো দিয়ে দিলাম, 2 পিক্সেল 2 পিক্সেল। দেখা যাচ্ছে যে আউটপুটটা এরকম দেখা যাচ্ছে আর কি। সো আমি এখানে একটা কাজ করি, আমি এটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, কেমন? সো ফন্ট সাইজটা আমরা এখানে করে দিলাম লাইক 20 পিক্সেল, 20 না 25 করে দিই, একটু বড় হবে আর কি। চেক করি, এবার একটু বড় হয়েছে, তাই না? এবার কিন্তু দেখেন দিস ইজ এ প্যারাগ্রাফ, কথাটা কিন্তু একটু বোঝা যাচ্ছে। সো আমি শ্যাডোর কালারটা একটু চেঞ্জ করে দিব, আমি শ্যাডোর কালারটা করে দিতে যাচ্ছি হোয়াইট। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কিন্তু। তো শ্যাডোর কালারটা আমি করে দিই গ্রে। এবার চেক করি, এবার কিন্তু হালকা একটু বোঝা যাচ্ছে, তাই না? দিস ইজ এ প্যারাগ্রাফ, এভাবে কিন্তু আসছে। আমি যদি ফন্ট সাইজটা একটু বাড়ায় দেই, 30 করে দেই, সো ফন্ট সাইজটা বাড়ায় দিলে কিন্তু শ্যাডোর ইফেক্টের ইয়াটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, হেডিং 1 দিয়ে দিলে তারও ভালো হয়, রাইট? ঠিক আছে। সো আমরা শ্যাডোর মধ্যে যদি এবার 3 নাম্বার প্রপার্টিটা দেই, লাইক বললাম যে 10 পিক্সেল, কি হয় এটা? একটু ব্লার হয়ে গেছে না শ্যাডোটা? দেখেন বোঝা যাচ্ছে কি? আমি একটু বাড়াইয়া দিই, 5 পিক্সেল 5 পিক্সেল করে দিই, 5 পিক্সেল 5 পিক্সেল করে দিলাম। এবার কি শ্যাডোটা কি বোঝা যাচ্ছে? একটু ব্লার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এবার আমরা যদি এখানে বলে দিই 50 পিক্সেল, চেক করি, দেখেন কোনো কাজ কিন্তু করতেছে না। কারণ কি? আমি প্রথম তিনটা ভ্যালু আছে না? আচ্ছা, রাইট। সো টেক্সট শ্যাডোর ক্ষেত্রে কিন্তু 4 নাম্বারটা নিচ্ছে না, খেয়াল করছেন? তার মানে টেক্সট শ্যাডোর ক্ষেত্রে কিন্তু আমরা 4 নাম্বারটা এভাবে সে নিবে না। সো টেক্সট শ্যাডোর ক্ষেত্রে ভ্যালু কয়টা দিতে পারি আমরা? তিনটা। ব্লারটা এভাবে হচ্ছে। সো এখানে যদি আমরা আরো বাড়ায় দিই, 15 পিক্সেল বলি, এভাবে 10 পিক্সেল বলি, ঠিক আছে? লেখাটা এভাবে মানে একটু ব্লার হয়ে যাবে আর কি। 2 পিক্সেল এভাবে আর কি বিষয়টা চলে আসবে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা যে উপরে যে আমাদের একটা ডিপ নিয়ে আছে না? সো এবার আমরা ওই ডিপটার মধ্যে এই হুভার ক্লাসটা অফ করে দিই, শ্যাডোর ক্লাসটা অফ করে দিই, হুভার ক্লাসটা। আমাদের যে একটা ডিপ নিয়ে আছে সেটার হুভার ক্লাসটা আমরা অফ করে দিলাম। এবার চেক করি, এরকম আছে, কোনো প্রবলেম নাই, তাই না? এরকম আছে। এবার ধরেন আমি কোনো কারণে এই টেক্সটটাকে এই যে টেক্সটটাকে আমি মাঝখানে আনতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এই টেক্সটটাকে আমি মাঝখানে যদি আনতে চাই, আমাকে কি ইউজ করতে হয়? প্যাডিং ইউজ করতে হয় না? প্যাডিং ইউজ করতে হবে নাকি? তাহলে এই টেক্সটটাকে আমরা এবার মাঝখানে এই জায়গাটায় নিয়ে আসবো। সো এই টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসার জন্য প্যাডিং ইউজ করতে হয়। সো এই যে একটা শেপ আসছে, এটা কোন এলিমেন্টে কোন ক্লাসের মাধ্যমে আসছে? div1। সো এখানে এসে আমি যদি বলে দিই প্যাডিং বলে দিলাম 20 পিক্সেল, চেক করি, লেখাটা কিন্তু একটু নিচে নামতেছে আস্তে আস্তে, তাই না? বাট আরো একটা প্রবলেম হচ্ছে, ডিভের সাইজটা বড় হয়ে যাচ্ছে না? আমি যদি এখানে বলি 50 পিক্সেল, আরো বড় হচ্ছে না ডিভের সাইজটা? সমস্যা হয়ে যাচ্ছে না? সো কোনো একটা, হ্যাঁ বলেন। অর্থাৎ আমরা যেটা করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে ধরনের প্যাডিংটা আবার অফ করে দিলাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, হ্যাঁ? এখন যে কথাগুলো বলবো, যে এই যে এখানে এরকম একটা আমরা তো ধরেন একটা ডিজাইন করব, ডিজাইন করার পর তাহলে আপনি এখানে একটা ডিজাইন করবেন, এখানটা লোগো দিবেন, এখানে একটা ব্যানার দিবেন। ব্যানার দেওয়ার পর আমি যদি একটু বোর্ডে এভাবে বলি একে
যে সাপোজ এই যে এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করা আছে, আপনি এখানে দিলেন লোগো, এখানে দিলেন ব্যানার। এখন ব্যানারের মধ্যে আপনি একটা স্লোগান দিয়ে দিলেন, যে এরকম একটা স্লোগান সাম কন্টেন্ট। এখন যখন আপনি এটা একটা হেডিং ট্যাগের মধ্যে লিখে দিবেন, এটা কোথায় আসবে? এই কোণা থেকে শুরু হবে না কাজটা? শুরু হবে। তাহলে এটাকে যদি আপনি মাঝখানে আনতে চান, কি অ্যাপ্লাই করবেন? প্যাডিং। প্যাডিং অ্যাপ্লাই করলে কি হবে? এটা সাইজটা বড় হয়ে যাবে না নাকি? এটা সাইজটা এটা দেখলাম তো, এখন এখানে যদি আমরা দেখলাম যে বড় হয়ে যাচ্ছে, সাইজটা যদি বড় হয়ে যায়, সাইজটা যদি বড় হয়ে যায় তাহলে প্রবলেম না? তাহলে কি আপনার মেইন স্ট্রাকচার ঠিক থাকবে? যে সমস্যার কথা বললাম আপনাকে, তো এই আপনি কি এই ক্লাসের? মনে হয় না, এখানে তো এখন থাকা যাবে না। বুঝতে পারছি, বাট হ্যাঁ আপনি 3 তলায় যা বসতে পারেন। আমি সরি টু সে, প্লিজ। হ্যাঁ, খালি পড়ে থাকলেও ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সো সরি। হ্যাঁ, না না প্লিজ, হ্যাঁ আপনি 3 তলায় 3 তলায় বসেন আর কি। 3 তলায় আপনি বসার জায়গা পাবেন। 3 তলায় যান, আমাদের ওই বিআইটিএম এর অফিসে, ওখানে বসার জায়গা আছে। হ্যাঁ, চিনেন নাকি? আচ্ছা, যাই হোক। সো আচ্ছা, আপনি আসেন ভিতরে। আপনাদের ক্লাস নাই কি? আচ্ছা, বসেন। তার মানে প্রবলেমটা হচ্ছিল কি, যে আমি কোন একটা এলিমেন্ট যখন এভাবে তার ডাইমেনশন সেট করে লেআউট তৈরি করতেছি, এবার এখানে কোন একটা কন্টেন্ট বসালাম, এবার সেই লেখাটাকে যদি আমি তার পজিশন মানে তার জায়গাটা চেঞ্জ করতে চাই, মাঝখানে আনতে চাই, রাইটে নিতে চাই, টপে নিতে চাই, আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? প্যাডিং। আর প্যাডিং অ্যাপ্লাই করলে কি হচ্ছে, আবার ওই যার মধ্যে রাখছে সেটাও বড় হয়ে যাচ্ছে, তাহলে কি লেআউটটা গন্ডগোল হয়ে যাবে না? এটা একটা বিগ প্রবলেম। এই প্রবলেমটা একটা সময় ডেভেলপাররা ফেস করলো, যারা ডিজাইনাররা ফেস করলো, যে তাহলে তো আমি এই টু ডু কন্টেন্টের সাপ্লাই, আমি এই টেক্সটটাকে মাঝখানে আনতে চাইলে কি আমার পারা উচিত না? আনতে তো পারবো, কিন্তু এই বক্সটার সাইজটা বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতেছিলাম, এর হাইট ওয়াইডটা কমাই দিচ্ছিলাম, তাই না? এটাকে কিন্তু মাঝখানে আনা যাবে না, এবং বক্সটা এত বড় হবে, এটা কি সম্ভব? হ্যাঁ, তাহলে কি করতে হবে বলেন তো? এটার হাইটটা কমাই দেওয়া লাগবে, তাই না? এটা হাইটটা কমাই দিয়ে দেখেন সম্ভব, কিন্তু বাট দিস ইজ নট রাইট ওয়ে। তাহলে তো আর হবে কেমনে? ধরেন এটার হাইটটা কত ছিল? 250 ছিল না? আমি হাইটটা কমাই দিলাম, 50 বলে দিলাম, হাইটটা ছোট হয়ে গেছে না? এবার আমি যদি বলি প্যাডিং 50 পিক্সেল, মাঝখানে আসতেছে না, বক্সটা বড় হচ্ছে না? সো করা কিন্তু যাবে, ওয়াইডটাও কমাই দেওয়া লাগবে, খেয়াল করছেন? বাট দিস ইজ নট লিগ্যাল ওয়ে, এটা কোনো ওয়ে হলো না, এটা কোনো ওয়ে হলো না। আমার কথা হচ্ছে বক্সটা এরকমই থাকবে, কারণ আমি যখন তাহলে লেআউট করব তখন তাহলে আবার কেমনে করব, বুঝেন না বিষয়টা? সাইজ আবার ছোট হয়ে যাবে, সো এটা বিগ প্রবলেম। সেই প্রবলেম থেকে অ্যারেঞ্জ করার জন্য তখন তারা চিন্তা ভাবনা করে নতুন একটা প্রপার্টি নিয়ে আসে, তাই না? তার নাম কিন্তু আমরা জানি অনেকে, বক্স সাইজিং। বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। এই প্রপার্টি ইউজ করলে কিন্তু এই প্রবলেম থেকে আমরা বের হয়ে আসতে পারবো, নাম্বার 1। এবার নাম্বার 2 হচ্ছে যে এই প্রবলেমটা কেন হয় অ্যাকচুয়ালি। এই যে আমি যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে প্যাডিং অ্যাপ্লাই করতেছি, তখন তার সাইজটা কেন বড় হয়ে যাচ্ছে? হ্যাঁ, এর কিন্তু একটা কারণ আছে, কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা এলিমেন্টের হাইট অথবা ওয়াইড যখন ডিক্লেয়ার করি, যখন কোনো একটা এলিমেন্টের হাইট এবং ওয়াইড আমরা ডিক্লেয়ার করি, তখন ওই হাইট এবং ওয়াইটের সাথে দুটো জিনিস অ্যাডজাস্ট থাকে, একটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে প্যাডিং।
যখন আমরা কোনো একটা এলিমেন্টের হাইট অথবা ওয়াইড দিই না, হাইট দিলাম 250 পিক্সেল, ওয়াইড দিলাম এত পিক্সেল দিলাম, তার মানে কি ওই যে আপনি হাইটটা এবং ওয়াইডটা দিছেন ওর সাথে বর্ডার এবং প্যাডিং এই দুইটা জিনিস অ্যাড থাকে, উজ্জ্ব থাকে, যেটা আমরা দেখতে পারি না। এই কারণে যখন দেখবেন কোন একটা এলিমেন্টের বর্ডার দিবেন সেটা একটু বড় হয়, আবার প্যাডিং অ্যাপ্লাই করলে একটু বড় হয়। আমার কথাটা কি আমি বুঝতে পারছি? তো কেন এরকম হচ্ছে, কারণ হচ্ছে এর আমরা একটা এর একটা ওয়াইড দিছি না, এর একটা হাইটও কিন্তু দিছি। সো এর ওয়াইড এবং হাইটের সাথে প্যাডিং এবং বর্ডারটা ইনক্লুড আছে, এটা বাই ডিফল্ট থাকে, এজন্যই সে সেটা দেখাইতে পারে না। বাট যখন আমি এখানে প্যাডিং দিচ্ছি তখন কি করতেছে, ওই যে সে যেটা মনে মনে চাইছে ওই যে সে তখন তার সাথে অ্যাড করে নেয়, এজন্য কি হয়ে যাইতেছে, এর সাইজটা বড় হয়ে যাইতেছিল। সো এই সমস্যা থেকে এই জন্য এটা হয় আর কি। সো এজন্য কোন একটা এলিমেন্টের যখন ওয়াইড দিবেন তখন শুধু ওয়াইডই পাবে, তার সাথে কোনো বর্ডার বা প্যাডিং থাকবে না। যখন কোন একটা এলিমেন্টের হাইট দিবেন সে শুধু তার অ্যাকচুয়াল হাইটটাই পাবে, হাইটের সাথে তার বর্ডার বা প্যাডিং থাকবে না। অর্থাৎ কোন একটা এলিমেন্টের যখন আমরা হাইট ডিক্লেয়ার করি তখন তার হাইটের সাথে কি থাকে, হাইট যোগ বর্ডার যোগ প্যাডিং, এই তিনটে জিনিস থাকে। আবার যখন কোন একটা এলিমেন্টে আমরা ওয়াইড দেই এটার সাথে ওই ওয়াইডও থাকে, বর্ডারও থাকে, আবার প্যাডিংও থাকে, তিনটে জিনিস অ্যাডজাস্ট হয়ে থাকে কিন্তু। সো এই কারণে কি করতে হয়, এই কারণে হাইট মানে শুধু হাইট, ওয়াইড মানে শুধু ওয়াইড, এই দুটো জিনিস রেখে বাকি দুটো জিনিসকে বাদ দিয়ে দিলেই কিন্তু আমাদের ক্যালকুলেট করতে সহজ না, তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়াল জিনিসটা পাবো। সো ওই কাজটার জন্য কি করা হয়েছে, নতুন একটা প্রপার্টি নিয়ে আসা হয়েছে, বক্স সাইজ ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। যখন আপনি এটা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করবেন, বক্স সাইজ ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, এটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না, তখন যা করব তাই হবে। তাহলে এবার আমাদের যে সাইটটা আমরা করব সেই সাইটে কতগুলো এলিমেন্ট থাকতে পারে, অনেকগুলো না, লোগো, ব্যানার, মেনু, সাইড বার, কন্টেন্ট, বিগ ফুটার, ফুটার, বিগ ফুটারের মধ্যে একাধিক পার্ট। সো এই যে একাধিক পার্ট থাকতেছে এবং সেখানে আমরা এই প্রত্যেকটা লোগোর মধ্যে কি টেক্সট থাকতে পারে না, ব্যানারের মধ্যে টেক্সট থাকতে পারে, মেনুর মধ্যে টেক্সট থাকতে পারে আর কি। সো তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার টেক্সট থাকতে পারে এবং সেই টেক্সটটাকে আমাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তার মানে কি, আমি যখনই কোনো একটা সিএসএস এর ক্লাসের মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে বলবো লোগো, বা সিএসএস এর ক্লাসের মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে বলবো কি ব্যানার বা মেনু, আমরা বলেছি এর আগে, যখন এরকম বলবো তার মানে কি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আমাকে কি বলে দিতে হবে, বলেন, বলে দিতে হবে না। সো আমরা ওইটা করতে পারি, ওইটা না করে আবার আমরা এটাও করতে পারি। এটা হচ্ছে আরেকটা সিলেক্টর স্টার, এর নাম হচ্ছে অল। এটা দিয়ে আমরা এখানে যদি বলে দেই বক্স সাইজ ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, তাহলে কি হবে, তাহলে আমি যতগুলো এলিমেন্ট ইউজ করব ওই ডিজাইনের ক্ষেত্রে সবাই এই প্রপার্টিটা পেয়ে যাবে, তখন আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিমের মধ্যে বলে দিতে হবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোনটা ভালো হবে? তাহলে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে যে কারণ কি, আমি এই যে একটা লোগো নিলাম, আমি এরকম একটা লেআউট তৈরি করতে বললাম, আপনারা কি করবেন, প্রথমে একটা ডিপ ডিমের লোগো, একটা ডিপ ডিমের ব্যানার, তাই না, লোগো, ব্যানার, তারপর কি আরেকটা হচ্ছে কি মেনু, সাইড বার, কন্টেন্ট, ফুটার। প্রত্যেকটা ডিমের মধ্যে হাইট দিবেন, ওয়াইড দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ফ্লোট লেফট দিবেন, তাই না, পাশাপাশি বসে গেল। এবার এখানে যদি কোনো কন্টেন্ট থাকে সেটা মাঝখানে আনতে গেলে তাহলে এটা আবার বড় হয়ে যাবে, হাইট ওয়াইড যা দিচ্ছেন তার সাথে বড় হয়ে যাবে, এটা গন্ডগোল লাগবে। সো ওটাকে আবার আপনি কন্ট্রোল করার জন্য এখানে কি দিবেন, বর্ডার বক্স সাইজ ইকুয়াল টু বর্ডার বক্স, সেম ভাবে এখানেও দিবেন, এখানেও দিবেন, প্রত্যেকটা জায়গায় দেওয়া লাগবে না। সো এটা কি অনেক বেশি কোড লিখতে হবে, এজন্য একটা দিয়ে দিলে কি হবে, এই লেআউটে সবাই পেয়ে যাবে আর কি। ইমেজের বর্ডারটা বক্স সাইজ দিয়ে, বক্স সাইজ দিয়ে ইমেজের বর্ডারটা মনে হয় কন্ট্রোল করা যাবে না, দেখতে হবে প্র্যাকটিস করে। দেখেন আমাদের এই যে জায়গাটা, তাহলে এই ডিপটার মধ্যে আমরা এই কন্টেন্টটা নিয়ে নিলাম, আমরা এখানে প্যাডিং অ্যাপ্লাই করতেছিলাম, প্যাডিং অ্যাপ্লাই করলে কি হচ্ছিল, বক্সটা বড় হয়ে যাচ্ছিল। বাট এবার আপনি একটা কাজ করেন, এখানে এসে আমরা বক্স সাইজ ইজ ইকুয়াল টু বর্ডার বক্স এটা বলে দিই, বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, এটা বলে এবার প্যাডিংটা বলে দেন।
এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার দেখেন টেক্সটটা আমার নিচে নামছে না, বাট আমার ইয়াটা কি বক্সটা কি বড় হয়েছে। আবার দেই, আমি যদি এখানে বলি যে 100 ধরেন বললাম যে 80 পিক্সেল, নিচে নামতেছে না, খেয়াল করছেন নিচে কিন্তু নামতেছে, বাট বক্সটা কি বড় হচ্ছে, বক্সটা কিন্তু বড় হচ্ছে না। সো প্রবলেম কিন্তু সলভ। এখন কেউ যদি অ্যাবনর্মাল ভ্যালু দেয় তাহলে কিন্তু আবার অন্য হিসাব। কেমন? এখন মনে করেন একজন দিল 280, হ্যাঁ 200 পিক্সেল, এটা কি অ্যাবনর্মাল ভ্যালু না? সো ওর হিসাব কিন্তু আলাদা, এটা কি অ্যাবনর্মাল ভ্যালু, বুঝতে পারছেন? সো 80 দিলে মানে এর রেঞ্জের মধ্যে থাকলে সে কি করবে, সে কিন্তু কখনোই বক্সটাকে বড় করবে না। 100 দিয়ে দিই, দেখেন লেখাটা কিন্তু আমার মাঝখানে চলে আসছে, লেখাটা আমাদের মাঝখানে চলে আসছে এবং বক্সটা কিন্তু আমাদের বড় হয় নাই। সো এই বিষয়টা আর রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে, এই কনসেপ্টটা। না, এটা প্যাডিং কি দিছি আমি, প্যাডিং দিছি, তার মানে কি সব দিকে 100 পিক্সেল সে নিবে না। সো সব দিকেই তো নিচ্ছে। সো রাইটে থেকে 100 পিক্সেল নিচ্ছে, লেফটে থেকে 100 পিক্সেল, টপ থেকে 100, বটম থেকে 100। এর জন্য এটা ভেঙে গেছে, ভাঙবে না। প্যাডিং যদি আমি দিতাম প্যাডিং টপ, প্যাডিং এখানে ওঠে, যদি প্যাডিং টপ দিয়ে দেখেন কি হয়, প্যাডিং টপ দিয়ে দিলাম, আর ভাঙছে। এবার আবার কি দিব, হ্যাঁ দিয়ে সেটাও দেওয়া যায়। প্যাডিং লেফট দিলাম 80, ভাঙছে, এবার কিন্তু ভাঙে নাই। এটাই আর কি, আরো নামানো যাবে, এখানে 110, 20 দেওয়া যাবে। বুঝি না, আবার বলেন। বাড়ছে না। মূল কারণটা হচ্ছে যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে হাইট অথবা ওয়াইড দেওয়া হয় কোনো একটা স্টেবল এলিমেন্টের, ওই হাইট এবং ওয়াইটের সাথে দুটো জিনিস উজ্জ থাকে, মানে এডিশনাল হিসেবে যায়। একটা হচ্ছে বর্ডার, একটা হচ্ছে প্যাডিং। যে প্যাডিং আর বর্ডার উজ্জ আছে, এটা কি বক্স শো দিয়ে কি বা ব্লক শো দিয়ে কি দেখানো যাবে? না, ওটা দেখানোর কোনো মানে, ওটা উজ্জ থাকবে আর কি। সো যেটা করতে হবে ওইটাকে আমরা চাইলে রিমুভ করতে পারবো। রিমুভ করার জন্য বক্স সাইজ ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, ঠিক আছে? হ্যাঁ, ওটাই অ্যাবনর্মাল ভ্যালু হলে তো হবেই। আমার তো ডেফিনেটলি কন্ট্রোলে থাকতে হবে যে আমি একটা ব্যানার নিচ্ছি, আমার ব্যানারের আগে তো ডিজাইনটা থাকবে, ডিজাইনের মধ্যে কন্টেন্টগুলো বলবে। সো কন্টেন্টগুলোর সাথে ম্যাচ করে তো আমি আমার ব্যানারটা করবো, তাই না? সো ওইভাবেই করতে হবে আর কি। আমি এখানে ডিপ নিলাম এতটুকু, আমি যদি এখানে 200 লাইনে একটা প্যারাগ্রাফ মানে রাখতে চাই, তাহলে কি এতটুকু ডিবে হবে? তো আমাকে ডেফিনেটলি তখন আরো বড় করে নিতে হবে আগে থেকে জায়গাটা। আচ্ছা, হ্যাঁ, ওগুলোকে বাদ দেওয়া হয়। যেখানে লেখা আছে দেখেন যে হাইটের সাথে আমি যখন কোনো একটা এলিমেন্টের হাইট দিই, মানে এর আগের ক্লাস পর্যন্ত যা করে আসছেন সবই কিন্তু ভুল, ঠিক আছে? আমরা যা করে আসছি হাইট এভাবে দেওয়া যাবে না। আজকে থেকে যা করবেন এটা হচ্ছে কি মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলে আছে এখন, যে হাইট সমান সমান হাইট দিলে কিন্তু হাইটও যাচ্ছিল, সাথে সাথে কি যাচ্ছিল, বর্ডারও যাচ্ছিল, প্যাডিংও যাচ্ছিল। এই জন্য এখন থেকে আমরা যতগুলো লেআউট করবো সবার উপরে এই প্রপার্টিটা আগে বলে দিব, সবার উপরে স্টার্ট দিয়ে বক্স সাইজ ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। তার মানে কি আমরা সবাইকে মুক্ত করে দিলাম প্যাডিং এবং বর্ডারের হাত থেকে, সমস্ত এলিমেন্টকে। রাইট, সিএসএস এর উপরে লিখে দেব, এটা সবাইকে আমরা মুক্ত করে দিলাম। এবার রেসপন্সিভ ওয়েব ডিজাইন জিনিসটা আসলে কি? রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তো যখন এই ওয়েব ডিজাইনের বিষয় ইস্যুটা আসে, তখন ধরেন যারা HTML CSS পারে তারাই এখন মানে একটু প্রফেশনাল লেভেলে চলে যাচ্ছে, তারাই চিন্তা করে যে অ্যাকচুয়ালি এই কাজটা আরো কখন হয়। অ্যাকচুয়ালি বিষয়টা কেমন, যে ধরেন একজন প্যারেন্টস সব সময় কিন্তু চায় সে যে কষ্টটা করতেছে তার ছেলে মেয়েরা যেন সে কষ্ট না করে।
এটা বাদ দেন, মোট কথা হচ্ছে কি একজন মানে এটা কেন বলে, এটা বলার একটা কারণ আছে, কারণ ওই সূত্রটা অনেক জায়গায় খাটে যে একজন প্যারেন্ট চায় যে তার বাচ্চা কাচ্চারা যেন কখনোই কষ্ট না করে। আমার কথা কি ভুল না ঠিক? 100% ট্রু। কারণ অবশ্যই প্যারেন্ট চায় যেন তাদের বেবিরা যেন তারা যে কষ্ট না করে সেটা যেন না করে। সো এই যে এটা কি মানে একটা সিম্প্যাথি কাজ করে। সো যারা ভালো ডেভেলপার বা যারা ভালো ডিজাইনার তারা অলওয়েজ চায় এরকম একটা কনসেপ্ট তাদের মধ্যে থাকে যে আমি যে কষ্টটা করতেছি আমার জুনিয়র যেন, কারণ আমি আজকে এই কাজটা কিন্তু করবো না, আমি কিন্তু সারা জীবন পিআইটিএম এখানে তারা লেকচার দিব না, ঠিক আছে? সারা জীবন এখানে লেকচার দিব না, কারণ এখান থেকে আমি আরেকটা জায়গায় যাব, আমার জায়গায় আরেকজন আসবে, বা আমি এখন যেখানে আছি আমার জায়গায় আরেকজন ছিল, উনি একটু পরে গেছে, আমি আবার নিচ থেকে এখানে আসছি। এভাবেই কিন্তু মানে সার্কেলটা ঘুরতেছে। বা আজকে আপনি এখানে বসে আছেন, আপনি সবসময় এখানেই থাকবেন? আপনি অনেকে এখানে থাকবেন আমি জানি, আবার অনেকে এখান থেকে থাকবেন না, অনেকে এখান থেকে চলে যাবেন, আবার অনেকে উপরে উঠবেন। 3টা স্টেপ, একটা মানুষ যে হয় উপরে ওঠে, নাহলে নিচে নামে, নাহলে ওখানেই থাকে। সো তার মানে যারা উপরে দিকে উঠতেছে তারা চাচ্ছে যে না আমার জায়গায় যে পরবর্তীতে যে আসবে আমি যে কষ্ট করেছি যদি কষ্ট না করে, তখন কি করতে হবে? এই জন্য এই যারা ওয়েব ডিজাইন ভালো মতো আমাদের সিনিয়ররা যারা পারে তারা সবসময় চেষ্টা করে যে কিভাবে, তারা চিন্তা করতেছে যে কিভাবে আরো সহজে কোনো একটা ওয়েব পেজের ডিজাইনটা আমরা করতে পারি, বা আমরা কোনো একটা ফর্মুলা আবিষ্কার করে দিতে পারি যেটা দ্বারা জুনিয়ররা বেনিফিট পাইতে পারে। এবার আপনারাও করবেন যে আপনারা যখন ভালো ভালো কাজ করা শুরু করবেন তখন দেখবেন আপনাদের মাথা থেকে ওই ধরনের কিছু আইডিয়া চলে আসবে যে না এমন কিছু করলে ভালো হতো, এমন কিছু একটা সিস্টেম আমরা তৈরি করব যেটা দিয়ে আমাদের জুনিয়ররা যেন বেনিফিট পায়। সো ওই ধরনের একটা চিন্তা ভাবনা থেকেই কিন্তু ওয়েবসাইট ডিজাইনের বেশ কিছু টেকনিক তখন তারা আবিষ্কার করতে থাকে। ওই ধরনের একটা টেকনিক মানে ওয়েবসাইট ডিজাইনের একটা টেকনিকের নাম হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, RWD। রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা আসলে কি? এটা কিছু না, এটা জাস্ট ওয়েবসাইট ডিজাইনের একটা টেকনিক। এই টেকনিকে অ্যাপ্লাই করে অনেক দ্রুত, এরকম আরো অনেক টেকনিক আছে, আপনারা গুগলে সার্চ দিবেন পাবেন। সো এই রেসপন্সিভ গ্রিড ভিউ এটা হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইনের একটা টেকনিক যেটা সিনিয়ররা তারা কাজ করতে করতে আমাদের জন্য এটা রেখে গেছেন যে তোমরা এটা ফলো করো, বা আমরাও আশা করি যে ভালো হয়তো কিছু তৈরি করতে পারবো যেটা আরো সহজ হবে RWD চাইতে। সো তাহলে কি এটা একটা টেকনিকের নাম। এই টেকনিকটা ইউজ করে আমরা কি করতে পারি? অনেক দ্রুত, অনেক সহজ, যত কমপ্লেক্স ডিজাইনই হোক আমরা চুট করে 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারি। 5 মিনিটও লাগবে না, 5 মিনিট অনেক বেশি সময়, 2-3 মিনিটের মধ্যে করে ফেলতে পারবো যত কমপ্লেক্স ডিজাইনই হোক। অবশ্যই কমপ্লেক্স হলে সময় একটু বেশি লাগবে, যত কমপ্লেক্স কম হবে তত সময় কম লাগবে আর কি। বাট কমপ্লেক্সেরও তো একটা মানে ক্যাটাগরি আছে। সো উইদিন 5 মিনিটসের মধ্যে ইনশাআল্লাহ করে ফেলতে পারবো, যখন মোটামুটি একটা জিনিসটা ধরা যাবে আর কি। সো এই টেকনিকটা কি বলে? রেসপন্সিভ ওয়েব ডিজাইন একটা টেকনিক, কিসের? ওয়েবসাইট ডিজাইনের। তাহলে টেকনিকটা কি বলে? টেকনিকটা বলে হচ্ছে যে তোমরা প্রথমে একটা পুরো ওয়েব পেজের ওয়াইডটাকে 100% ধরো। প্রথমে একটা ওয়েব পেজের পুরো ওয়াইডটাকে 100% ধরো, ধরে তাকে তোমরা 12 ভাগে ভাগ করো, সমান 12 ভাগে ভাগ করো। তারপর প্রত্যেকটা ভাগের একটা করে নাম দাও এবং ওইভাবেই তোমরা এলিমেন্টগুলোকে প্লেসমেন্ট করো। আমি আবার প্রথম থেকে বলবো। RWD কি বলতেছে? ধরেন এটা আমাদের একটা, এটা হইতেছে আমাদের ওই পুরো জায়গাটা, এই জায়গাটা। তো এটা একটা টেকনিক। এই টেকনিক বলতেছে প্রথমে তোমরা পুরো একটা পেজকে, আমরা একটা পিএসডি ফাইল তৈরি করলাম বা কোনো একটা ফাইল বা কোনো একটা ডিজাইন দেখলাম যে এরকম একটা ওয়েবসাইট আমাকে তৈরি করতে হবে, আমার জায়গা কতটুকুন? আমার এতটুকুন জায়গা। তো উনি কি বলতেছে? উনি বলতেছে যে তোমরা প্রথমে পুরো এই পেজটাকে 12 ভাগে ভাগ করো, পুরো 12 ভাগে ভাগ। মুরব্বি মানুষ বলছে কি করা যাবে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 10 ওগুলো 12টা হয়েছে, তাই না?
12টা কলামে ভাগ করতে বলছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো প্রথমে বলছে যে পুরো ওয়াইডটাকে কত পার্সেন্ট ধরে নিতে বলছে 100%। পুরো ওয়াইডটাকে 100% ধরে নিয়ে 12টা সমান ভাগে ভাগ করতে বলছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পুরো ওয়াইডটাকে 100% ধরে কত ভাগে ভাগ করতে বলছে 12টা। এখন কেন যে 12টা বলছে এটা ওনাদের মাথায় আছে যে কেন 12টা, কেন 13টা হলো না, কেন 11টা হলো না, কেন 14টা হলো না। আপনি হয়তো তখন সিনিয়র হবেন, তখন হয়তো আপনি বলবেন যে না ঠিক আছে, আপনি একটা নতুন টেকনিক নিয়ে আসবেন ওয়েবসাইট ডিজাইনের, ঠিক আছে, সেটাকে আপনি বলবেন যে অমুক ডিজাইন, তাই না? যেমন কি হবে যে রেক্সোনা ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, মামুন ডিজাইন। আপনি এটা আবিষ্কার করবেন যে তখন আপনি বলবেন যে আপনার মতে পুরো ওয়েবসাইটের ওয়াইডটাকে এত পার্সেন্ট ধরে এঁকে 8টা কলামে ভাগ করে নিয়ে তারপরে কাজ করবে। আপনি একটা থিওরি আবিষ্কার করে ফেলবেন পড়াশোনা করতে করতে আর কি, এরকম আর কি। সো এটা কেউ না কেউ করছে, তাই না? নাইস। তো ওনার কথা হচ্ছে যে 100% এ ভাগ করে তাকে 100% ধরে তাকে সমান 12টা ভাগে ভাগ করো। তাহলে এবার আমাকে বলেন পুরো ওয়াইডটা যদি 100% হয় আর আমি যদি 12টা ভাগে ভাগ করতে চাই এবং প্রত্যেকটা ভাগ কি হবে? সমান হবে, তাহলে পার ভাগের কতটুকুন হয়? 8 পয়েন্ট। দেখেন কত সম্ভবত 100 দিয়ে ভাগ দিতে কত আসে? 8.33। তাই তো হবে নাকি? পুরো ওয়াইডটা যদি হয় 100 আর 12টা ভাগে যদি ভাগ করি তাহলে 100 ভাগ 12 সমান সমান কত হয়? 8.33333333। ঠিক আছে, এভাবে আসবে না? চলতে থাকবে। সো আমরা দুইটাকেই ধরি, একটু এরর তো থাকবে। পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো সূত্র আবিষ্কার হয়েছে সব সূত্রেরই কিন্তু এরর আছে। এটা কি জানা আছে আমাদের? জানা আছে, কিন্তু বলে না যে এটা হচ্ছে বাগ, থাকবেই। হ্যাঁ, ওটা থাকবেই। সো ওই বাকিটুকুন বাগ 8.33 আমাদের ধরে নিতে হবে, একটু গোজামিল দিতেই হবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। সো 8.33 ধরে নিতে হবে এবং প্রত্যেকটা কলামে তারা একটা নাম দিতে বলছে। তাহলে এটা কি হবে? 8.33, এটাও 8.33, এটাও 8.33, সবগুলি 8.33, 12টা। এবার বলতেছে যে তাহলে আমার কি লাগবে? আমার লোগো লাগবে। তাহলে আমি একটা নাম দিলাম, এটার একটা নাম দিলাম, এটাকে বললাম যে কল। সাপোজ এগুলো কলামের মতো না, কল 1। তাহলে এটা কত হবে? কল 1। তাহলে এই দুইটা মিলে কত হবে? কল 2। 3টা কল 3, 4টা কল 4, 5টা আর পুরোটা কত? কল 12। কল 12 আমরা বলতে পারি। তাহলে আমার এখন লোগো লাগবে। লোগো কতটুকু জায়গা লাগবে? আমি বললাম কল 3। আমার হাতে কত আছে? 9, কারণ এটা তো এটা বরাবর যাবে 9। তাহলে এই পুরোটা কত মিলে যাচ্ছে? কল 9। তাহলে কল 3 কল 9 বলে দিলেই কিন্তু আমার বাকিটা হয়ে যাবে। এবার আমি ব্যানারের জন্য কত লাগবে? কল 4। তাহলে কল 4 নিব। আর আছে হাতে কত থাকে? 8। তাহলে কল 8 যাবে কার জন্য? কন্টেন্টের জন্য। সো বিগ ফুটারের জন্য কত? কল 4 4 4, বিগ ফুটার কমপ্লিট। ফুটার কত? কল 12। ওয়েবসাইট ডিজাইন শেষ। হ্যাঁ, আরেকবার বলবো? হ্যাঁ অবশ্যই, যে প্রত্যেকটা পার্টকে, পুরো ওয়াইডটাকে 100% ধরে প্রত্যেকটা পার্টকে আমি ভাগ করলাম। কত হলো? 8.33। কিভাবে 8.33 হলো? 12 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর 8.33 হলো। এবার তাহলে এটাকে যদি আমরা বলতে পারি কি, প্রত্যেকটা পার্টে একটা নাম দিলাম, কলাম, যেহেতু কলামের মতো না, কল দিলাম। তাহলে এটা কল 1, এতটুকুনকে কি বলতে পারি? কল 2, কল 3, কল 4, কল 5, কল 6, কল 7, কল 8, কল 9, 10, 11, 12। তাই না? 12টা কলামে ভাগ করে নিলাম। এবার আমার লোগো বসাইতে হবে। তাহলে লোগোর জন্য কতটুকু নেবেন? আপনি দেখেন, আপনি যতটুকু লাগে। 1 2 3 4 5 6 7 টোটাল 12টা কলাম আছে। আপনার যা লাগে সেটা আপনি নেন। আপনি যদি বলেন কল 3, তাহলে কতটুকু জায়গা যাবে? 1 2 3 এতটুকু জায়গা। যদি বলেন কল 4 এতটুকু যাবে। যদি বলেন 5 এতটুকু জায়গা যাবে। এইভাবে কি আমরা ভাগ করে নিচ্ছি? হ্যাঁ, এইভাবে 12টা কলামে ভাগ করতে হবে আর কি। এইভাবে কি আমরা ভাগ করব? হ্যাঁ, এইভাবে ভাগ করব। এবং প্রত্যেকটা একটা রোর মধ্যে থাকবে।
প্রত্যেকটা বিষয় কি থাকবে, একটা রোর মধ্যে থাকবে। রোটা একটু পরে আসবো, কারণ একটা গন্ডগোল লাগবে, তারপরে রো ওইটা সমাধান দিব। তাহলে এটা যদি আমরা একটি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাই, দেখেন আমরা একটা HTML ফাইল নিচ্ছি, আমরা বললাম যে rwd basic ফিনিশ। এটা হচ্ছে আমাদের HTML এর কোড। সো এবার আমাদের কিন্তু স্টাইল শিট লাগবে। আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি CSS নামে। এবারে CSS এর মধ্যে কি লিখবো, একটা ক্যাসকেডিং স্টাইল শিট। আমি বললাম স্টাইল ডট CSS। আমাদের একটা HTML ফাইল আছে, আমাদের একটা CSS ফাইল আছে। সো এবার HTML ফাইলটার সাথে CSS ফাইলটার আমরা লিংক দিয়ে দেই। রিলেশন হবে কি, স্টাইল শিট টেক্সট ডিভাইডেড বাই CSS ফাইলটার লিংক দিয়ে দিলাম। টাইপটা লাগে না, দিয়ে দিলাম, তারপরে অভ্যাস হয়ে গেছে। কমপ্লিট না? এবার আমরা স্টাইল শিটে আসি। স্টাইল শিটে এসে আমাদের সবার আগে কি করতে হবে, সবার আগে সবাইকে আগে মুক্ত করে দিতে হবে। কার কাছ থেকে? বর্ডারের কাছ থেকে মুক্ত করে সবার আগে সবাইকে। তো অল বক্স সাইজিং, এবার কিন্তু সবাই মুক্ত, সবাই স্বাধীন। এবার আমাকে প্রথমে কি করতে হবে, পুরো হোয়াইটটাকে 100% ধরে, এই যে এটা হচ্ছে কি, ধরেন আমরা পেজটাকে রান করাই rwd বেসিক, এই পুরো হোয়াইটটা কত 100% ধরে একে কত ভাগে ভাগ করতে হবে, 12টা ভাগে। পুরো হোয়াইটটাকে 100% ধরে একে 12টা ভাগে ভাগ করলে তাহলে পার ভাগে কত পড়ে, 8.33। তাহলে আমি যদি এভাবে বলি যে এগুলো ক্লাস হবে, দিলাম ডট কল, যে কোনো নাম দিলে হবে। আপনি এখানে যদি বলেন ডট এক্স, কোনো সমস্যা নাই, ডট কারিনা কাপুর, তাও কোনো সমস্যা নাই, ডট কল দিলাম তো মিনিংফুল করার জন্য আর কি। রাইট, কল 1 হবে, হ্যাঁ কল 1, কল -1, হোয়াইট ইজ ইকুয়াল টু কত হবে, 8.33%। এটারে কপি করে আবার নিচে পেস্ট করলাম, 2 বার 3 বার 4 বার 5 বার 6 7 8 9 10 11 11 তো 12। কল 1, কল 2 এর জন্য তাহলে কত হবে, 8.33, কেন দুইটা যোগ হবে না, 8 2 16, তাই না, 16.66 হবে। এরপরে 18 16 আর 8 কত, 24 না, এখানে হবে 25%, 24.99 হয়, তাই না, 25% আর কি, 33.33
41.66 এখানে কত হবে 50 58.33 কেন এবার এরকম হচ্ছে বলেন তো এরকম কেন হচ্ছে বলতে পারবেন হ্যাঁ এখানে তো কল 1 কল 2 এটা কত হবে কল 3 এটা কত হবে 4 কল 5 কল 6 কল 7 8 9 10 11 12 12টা কলাম হয়েছে না এক থেকে শুরু করে কটা কলাম হয়ে গেছে 12টা কলাম সো একটা কলাম যদি 8.33 হয় তাহলে কেউ যদি বলে কল 2 তাহলে সে ওয়াইডটা কত পাবে 16.33 তাই না এবার কেউ যদি বলে কল 3 তাহলে কত 3 8 3 3 এই 3 গুণন 8.33 যদি বলে 4 তাহলে কি 4 গুণন 8.33 এভাবে আসবে double 6 66 হবে রাইট হ্যাঁ 8 8 16 না সেটাই তো চিন্তা করতেছিলাম এখানে হবে 75 হ্যাঁ 74.99 হয় তাই না 75% হবে এখানে কত হবে 8 5 13 83 রাইট 83.33 91.66 না আর যদি কেউ বলে কল 12 ওয়াইড কত হবে পুরোটাই 100%। তো রোকসানা কেন করলাম এরকম ধরতে পারছেন যে কেন 8.33 কল 2 আবার 8 দুইটা মিলা তিনটে মিলা হ্যাঁ আস্তে আস্তে ধরতে পারছেন কিভাবে ভাগ করতেছি হ্যাঁ এবার আমরা একটা কাজ করতে পারি এবার যদি আমরা এই ক্লাসগুলোকে ইউজ করে কল 1 থেকে কল 12 আমাদের 12টা ক্লাস এবং একটা হচ্ছে কি মানে গ্লোবাল ক্লাস এবার যদি আমরা HTML ফাইলে আসি বডির মধ্যে একটা ডিভ নেন এখানে একটা ক্লাস কল করেন কত কল 3 কল করলাম কল 3 কল 3 কল করছেন এবার ব্রাউজারে যাই কোনো আউটপুট আসবে কথা না কারণ কি কারণ আমরা এতে কোনো হাইট নাই তাই না আমরা শুধু কি দিছি ওয়াইড হাইটটা কখনো দিতে হয় না হাইটটা হয় অলওয়েজ অটো সো আর কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডারও নাই HTML ফাইলে এসে জাস্ট বোঝার জন্য যে কল 3 মানে সে কতটুকু জায়গা নিচ্ছে এটা আমরা দেখতে চাচ্ছিলাম সেখানে আমরা বললাম কি স্টাইল ইনলাইন সিএসএস লেখা যায় না এর একটা হাইট দিয়ে দেন একটা বর্ডার দিয়ে দেন হাইট দিয়ে দিলাম বললাম 200 পিক্সেল আর একটা বর্ডার দিয়ে দিলাম বর্ডার কি হবে 1 পিক্সেল সলিড কি বললাম কল 3 মানে তাহলে কতটুকু ওয়াইড নেবে কোন ক্লাসটা কল হবে এখান থেকে এইটা তাই না এটা কল হবে 25% যাবে
আর হচ্ছে ইয়া কত হবে, হাইট এটা দিয়ে দিলাম জাস্ট তার বোঝার জন্য আর কি। এবার ব্রাউজারে যাই, এবার রিলোড দেই, দেখেন এরকম কিন্তু একটা চলে আসছে। এবার আমরা যদি বলি যে আপনি বলতে পারেন যে এখানে একটু ফাঁকা আছে কেন, ওই বডির যে বিষয়টা আছে না ওটার জন্য আর কি। বডির মার্জিন প্যাডিং 0 করলে দেখবেন এটাও থাকবে না, ওটা আমরা পরে করবো একটু পরে। সো এখানে দেখেন তাহলে আমাদের 3 বলার কারণে কি এরকম একটা জায়গা সে নিয়ে নিছে। আমাদের হাতে কত আছে, আরো 9। তাহলে আবার আরেকটা ডিপ নেই, এখানে আমরা ক্লাস বলে দিই যে কল কতগুলো দেব, 9। স্টাইলে বলে দিচ্ছি, স্টাইলে কি বলে দিব, ওই সেম প্রপার্টি গুলো, হাইটটা দিয়ে দেন আর একটা বর্ডার দিয়ে দেন। বাইরে কি প্রচুর ঠান্ডা? এখন কেমন করতে শুরু করছিল তখন ওগুলো জল পরে যা হয়েছে তোর করা লাগছে না, ওর দেখে তো মনে হচ্ছে দুর্বল, ওর মুখ দেখে তো মনে হয় কোনো মোটে একটা ভাব থাকে। কেন চাওয়াই দিছে গলা কেন কেন এই যে মাথা এত মাল দেওয়ালের সাথে মাথা রাখছে, এখন এগুলো দেখা যায় এই জন্য বলছি যে আর মা কান্না রাখতেছে। এই সমস্ত পোলাপনে আসলে কোনো কাউন্সেলিং লিখেছে এগুলো, আরে ঠিক আছে কি, এর ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন কি হয়ে গেছে, নিচে আসছে কেন? হ্যাঁ শিলা নিচে আসছে কেন বলেন তো? রাইট, কারণ কি আমরা জানি যে ডিভ হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? সো হ্যাঁ ফ্লোট লেফট দেওয়া হয় নাই, তাহলে কি করতে হবে দেখেন, প্রত্যেকটা এই কল 1 থেকে শুরু করে কল 12 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে সবাই মধ্যে কি আমাকে তাহলে ফ্লোট লেফট দিলে, আমি কি এখন আবার ফ্লোট লেফট দেবো এখানে আলাদা আলাদা? তাহলে কি করা যায়, আমি যে কল 1 থেকে শুরু করে কল 2 কল 3 প্রত্যেকটাই কি একটা নির্দিষ্ট এলিমেন্টের, এই ক্লাসগুলো কি আমরা কল করতে পারি না কোন একটা ডিবের মধ্যে? তার মানে এই যে ক্লাসগুলা কল 1 থেকে শুরু করে কল 12, টোটাল 12টা ক্লাস এখানে আছে। এই 12টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসই কি কোনো না কোনো একটা ডিবের মধ্যে অ্যাপ্লাই হবে না? তাহলে ওগুলা তো ডিপ তো ব্লক, তাহলে ওগুলো তো পাশাপাশি বসতে পারে, পাশাপাশির জন্য বসে, তাহলে কি করা লাগবে, প্রত্যেকের মধ্যে আমাকে কি দিতে হবে, ফ্লোট লেফট দিতে হবে না? সো ফ্লোট লেফট আপনারা দিয়েন না, আমি দেই ফ্লোট লেফট এখানে করে দিলাম। এবার ফ্লোট লেফটটা আমি এখানেও করে দিলাম। এবার ব্রাউজারে যাই, চেক করি, হবে না, কারণ কি আমরা ইউজ করছি কত, 3 আর 9। সো ফ্লোট লেফট 3 এ দিলাম, এবার 9ও দিয়ে দিলাম ফ্লোট লেফট। এর পাশাপাশি আসছে না? তাহলে মানে প্রত্যেকটা ক্লাসের মধ্যে এভাবে দেওয়া লাগবে, এভাবেও দেওয়া যায়, আবার এভাবে না দিয়ে আর একটা শর্টকাট ওয়ে আছে, সেটা কি, সেটা আপনারা এবারে এটা আপনারা দেন। আমি যদি এভাবে বলে দিই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে বলবো ক্লাস অল, এটা আর একটা সিনট্যাক্স, সিএসএস এ ক্লাস লেখা অনেক ভাবেই লেখা যায়। আপনাদের ক্লাসের শেষের দিকে আমরা একটা রেফারেন্স সাইট বলে দিব, আপনারা জানতেও পারেন যেখানে প্রায় 200-300 স্টাইলের সিএসএস ক্লাসের সিলেক্টর হতে পারে। এটা একটা স্টাইল সিএসএস ক্লাসের সিলেক্টর। সো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, এখানে কি বলা হচ্ছে যে ক্লাস অল, ক্লাস মানে কি ডট, তো সকল ক্লাস, আর এই স্টার মানে কি অল, সকল ক্লাস যাদের নাম শুরু হয়েছে কি দিয়ে, কল হাইপেন দিয়ে।
তাহলে এখানে আমরা যে প্রপার্টিগুলো লিখে দিব সেই প্রপার্টিগুলো কার মধ্যে অ্যাপ্লাই হবে? সব ক্লাসে এই ফাইলটার মধ্যে যতগুলো ক্লাস আছে সমস্ত ক্লাসের মধ্যেই বাট যাদের নাম শুরু হয়েছে কি দিয়ে? কল দিয়ে বলো না। কল হাইপেন দিয়ে, শুধু কল দিয়ে না, কারণ কল দিয়ে আরো অনেক কিছু হতে পারে, বাট কল হাইপেন দিয়ে আমি যদি 1 বলে দিতাম তাহলে কি হইতো? শুধু 1 হইতো, বাট এখানে এটা দিয়ে কয়টা হবে বলেন তো? 12টা কিন্তু হয়ে যাবে। সো আমি এখানে বলে দেবো কি, প্রথম বলে দিলাম ফ্লোট, বলে দিলাম লেফট। এবার কি একটা লাইনই হয়ে গেল না? হয়ে গেছে কি? আর আর কোথাও দেওয়া লাগবে না। এবার চেক করি, দেখেন ঠিক আছে। এবার মনে করেন নিচে একটা মেনু হবে, কি করব? হ্যাঁ, এটা একটু করে নেন। ক্লাস অল মানে এই সিনট্যাক্সটা রোকসানা বুঝছেন? ফাইন। সবার পিছনে লেফট রাইট একবারে পিছনে। আপনি আপনার নামটার জন্য কি? কামরুজ্জামান বাবর। ও, এটা হয়েছে? আপনি আছেন তো জায়গা মতো, মানে দেশে ধরা যাচ্ছে তো? প্রশ্ন করবেন। হ্যাঁ, আপনার পাশের জন, আপনি তো খালি প্যাচ লাগান। জি স্যার। স্যার হ্যাঁ, যে লোগোটা যখন কলাম শুনতে আসলো ওটা কি কলাম 12 10? ডেফিনেটলি করেন না, আপনার করে দেখেন। বসে আছেন কেন? মাথা যাবো তাই করবেন। এবার ধরেন আমি নিচে একটা মেনুর মতো সার্চ করতে যাচ্ছি, কি করতে হবে? HTML এ আসলাম, আসার পর এখানে আর একটা ডিভ নিলাম, এখানে ক্লাস কল করব কি, আর শুধুমাত্র ওই যে স্টাইলে যে সেটা একটি বলে দিতে হবে, হাইট আর বর্ডারটা বলে দেন। 50 পিক্সেল। দেখেন মেনু হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি ঘটনাটা কি ঘটতেছে? অনেক কঠিন না? আপনার হইতেছে? হাসতেছেন কেন বৃষ্টি বৃষ্টি করে? তো কোনো ক্লাস লিখতে হবে না, এবার কাজ হয়ে যাবে। কিন্তু বাট আরো গন্ডগোল হবে সামনে, একটু পরে গন্ডগোল লাগাবেন আপনারাই। প্যাচ লাগবে একটু পরে একটা, ওই প্যাচ থেকে আবার আমরা অন্যভাবে আর কি আর একটু কাজ করব। আস্তে আস্তে আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের দিকে যাব লেআউট করার ক্ষেত্রে আর কি। আর মিডিয়া কোয়েরি তো আরো মজার জিনিস। সো মিডিয়া কোয়েরি দিয়ে আপনারা যে কি করতে পারবেন, যদি জিনিসটা ধরা যায়। হ্যাঁ, কি 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 দেওয়া যায় আপনি বলেন, আপনি বলেন কি কি দেওয়া যায়? 4 8 12 বিগ ফুটারে 4 8 12 দিলে কি হবে? তাহলে আপনি কেন দিচ্ছেন? 8 আর 4 তো 12, 16 হয়ে যাবে তো। আপনাকে টোটাল 12 ক্যালকুলেশন করতে হবে। 4 4 4 3 3 3 বা 2 দিয়ে যদি দেন তাহলে কয়টা হবে? 2 2। ধরেন আমি এখানে আমি 3টা কলাম করতে চাচ্ছি, তাহলে কি একটা রোতে আমি 3, এরপর আমি 3টা কলাম করতে চাচ্ছি, কি করতে হবে? 3টা কলাম করতে চাচ্ছি, কি করব? 4 4 4। এখানে কল দিয়ে দেখি হয় কিনা। কল 4 দিলাম, কল 4 দিলাম, কল 4 দিলাম। হাইটটা বাড়ায় দিই, হাইটটা করে দিলাম 350 350 350। দেখেন 3টে কলম হয়ে গেছে না? ঠিক আছে কি?
এবার 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 আমি 4টা কলাম করতে যাচ্ছি, এরপরে কি করতে হবে তাহলে? 3 3 3। সো এখানে বললাম 3, এখানে বললাম 3, এখানে বললাম 3, এখানে বলবো কত? 3। এবার চেক করি কটা হয়েছে? 4টা হয়েছে না? আমি যদি 6টা করতে চাই, 5টা করতে চাই, আমি তো 4টা করলাম, এবার আর আমি 6টা করব, তাহলে কত করে হবে? 2 করে 1 2 3 4 5 6, এর 6টা হয়ে গেছে, তাই না? শুধু হাইটটা আমরা আমাদের মধ্যে অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি যদি বেজোর করতে চাই তাহলে কি করা লাগবে? ধরেন সর্বোচ্চ 12, ধরেন আমি করতে চাইলাম হচ্ছে 5টা তো 12তে কোনো ই হয় না, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরেন 2 3, হ্যাঁ না না ভগ্নাংশ দিতে হবে না, না 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 খবরদার, কলাম আপনাকে হয় 1 নাহলে 2 নাহলে 3 নাহলে 4 নাহলে 5 6 7 8 9 10 11 12 এর মধ্যে। এই তো যখন আমরা বেজোর হবে তখন কলামগুলো কি হবে না? সমান হবে না, কোনো একটা বড় ছোট হবে তখন। বাট ওই মানে সবগুলো সমান হবে না। হ্যাঁ দেখাই দিব। ধরেন এবার 5টা কলাম হবে, তাহলে কি হবে? আমি এগুলোর হাইটটা 5টা কলাম, তাহলে এখানে বললাম যে 3, এখানে বললাম 2, 3 2 কত? 5, এখানে বললাম 3 8, এখানে বললাম 2 10 10 12। হ্যাঁ অবশ্যই 5 মিনিট না, আরো বেশি সময়ের জন্য আসেন, তাহলে খুব ভালো হয়। বলবেন আমরা যে এখানে টোটাল 12 ধরতেছি, বাট দেখেন যদি এভাবে জিনিসটা থাকে, যে এভাবে যদি জিনিসটা থাকে, বা আপনি এখানে দিচ্ছেন এভাবে, আমরা এখানে দিচ্ছি, ধর এরকম আছে, এখন কার মধ্যে কি আছে এটা কি বোঝার কোনো উপায় আছে? 9 3 12 12 4 4 4 3 2 এভাবে মানে কে কোন জায়গায় আছে না আছে সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই। বা ধরেন কেউ এখানে এভাবে করলো, যে ধরেন দেখেন ছোট একটা গন্ডগোল এখন আমরা লাগানোর চেষ্টা করি, এগুলো একটু মুছে দিই। হ্যাঁ কতগুলা নিচ থেকে কয়েকটা মুছে দিই, এরকম থাকলো আর কি, 3টা 2 1 আর 3 তিনটে ভাবে করলাম। এবার ধরেন এখানে কেউ আর একটা কাজ করবে, এখানে সেভাবে করলো, একটা ডিপ নিল, এখানে আমি না লিখে কপি করি, এভাবে সে একটা ডিপ নিল, এখানে ক্লাস কল করলো সে ধরেন 3, এবার এখানে আরেকটা নিল, এখানে কল করলো কত? 8, এবার এখানে আরেকটা কল করলো, এখানে নিল 5। জিনিসটা কেমন হইলো? 16 হয়ে গেছে। সো 8 আর 3 কত? 11। এবার করো দেখি কি হয়, দেখি একটু আমরা কি হয়েছে দেখেন তো। 8, এটা কত? 3, এটা কত? 8, আর এটা কত? 5। সো সে এখন এভাবে দিতে পারে, কিন্তু তাহলে এই যে কলাম যখন বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু সেইভাবে নিচে চলে আসতেছে, নাম্বার 1। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে র্যাপিং করে রাখার কিন্তু কোনো ওয়ে নাই। খেয়াল করছেন কি, যে কার মধ্যে কে আছে এটা বোঝার কিন্তু কোনো ওয়ে আমরা ওইভাবে ধরতে পারতেছি না। তাহলে কি করা লাগবে, যে হ্যাঁ আমরা যদি একটা নির্দিষ্টভাবে কে কার মধ্যে কখন থাকবে না থাকবে এটা যদি আমরা বলে দিতে পারি তাহলে কিন্তু ভালো হয়। এবার আমরা স্টাইল শিটে আসবো, এই ধরনের কিছু প্রবলেম হয় আর কি। এবার স্টাইল শিটে এসে আমরা বলবো এভাবে রো, আমরা একটা সুডো ক্লাস লিখবো, সুডো ক্লাস তো না, সুডো এলিমেন্ট আফটার হ্যাঁ রোর আগে ডট হবে কিন্তু একটা, যেহেতু একটা ক্লাস।
সো রো এটা হচ্ছে একটা ক্লাস এবং কোলন আফটার এটা কি আপনার লোক সুডো এলিমেন্ট ক্লাস না সুডো এলিমেন্ট। সো কিভাবে বুঝবেন দেখেন এখানে দুইটা কোলন দেন দেখেন যে আফটার। সো রো হচ্ছে আফটার হচ্ছে একটা সুডো এলিমেন্ট। এবার এখানে তিনটা প্রপার্টি ইউজ করলাম কন্টেন্ট ক্লিয়ার আর একটা হচ্ছে কি ডিসপ্লে। হ্যাঁ হ্যাঁ সব বলবো। দেখেন আমরা আবার একটা একটা করে করি। কন্টেন্টে যাচ্ছি হ্যাঁ আবার প্রথম থেকে যাই CON কন্টেন্ট। দেখেন কন্টেন্ট ভ্যালু। সো ভ্যালুর মধ্যে কি আসতেছে নর্মাল নান স্ট্রিং URI কাউন্টার ঠিক আছে। সো এখানে আমরা ভ্যালু দিচ্ছি কি কন্টেন্ট আমরা একটা ব্ল্যাঙ্ক ভ্যালু দিচ্ছি এমটি। সো এটা দেখেন অ্যাপ্লাইজ টু কি করবে এখানে বহুত হিস্টোরি আছে এত হিস্টোরি তো বলা যাবে না আছে দেখেন। সো ভ্যালু ধরেন আমরা বলবো নান আমরা যে এখানে কন্টেন্ট দেওয়ার পর একটা এমটি স্ট্রিং দিলাম না ধরো দুইটা সিঙ্গেল কোটেশন দিলাম ওটা কি নান কন্টেন্ট হবে কি ফাঁকা অর্থাৎ নান। সো আমরা যদি একটু নিচের দিকে আসি দেখেন এবার অ্যাপ্লাইজ টু এখানে কি লেখা আছে বর্ডার বিফোর অ্যান্ড আফটার সুডো কি বলা আছে সুডো এলিমেন্ট ইনহেরিট করবে কেউ না পার্সেন্টেজ নট অ্যাপ্লিকেবল মিডিয়া অল সবার জন্য কম্পিটেন্ট ভ্যালু one on element always comments to normal on before and after if normal is specified none এই যে computes to none otherwise for UI value। এবার যদি আমরা এদিকে আসি the property is used this property used with the before and after pseudo element to generate content in a document to generate content in a document values have the following meaning অর্থাৎ এই যে কন্টেন্ট এই প্রপার্টিটা কি কারণে ইউজ হচ্ছে সুডো এলিমেন্টের মধ্যে এগুলো ইউজ করা হচ্ছে কন্টেন্ট জেনারেট করার জন্য জেনারেট কন্টেন্ট ইন এ ডকুমেন্ট। আমার কথা কি বুঝতে পারছি শুরুতে অথবা শেষে বিফোর মানে কি আগে আর আফটার মানে কি পরে অর্থাৎ পরের কন্টেন্টটা জেনারেট করার জন্য কিন্তু এই কন্টেন্ট অ্যাট্রিবিউট ইউজ করা হয় কোনো একটা এলিমেন্টের মধ্যে। এবার নান অর্থাৎ আমরা যখন এখানে কন্টেন্ট বলতেছি কন্টেন্ট বলার পর এখানে যখন এমটি বলে দিচ্ছি তার মানে কি তার মানে বলা হচ্ছে যে এখানে আমার যখন রোটা শেষ হয়ে যাবে তখন কন্টেন্ট হবে কি ব্ল্যাঙ্ক। একটা রো যখন শেষ হবে রো আফটার এখানে যে প্রপার্টিগুলো আমরা লিখবো সেই প্রপার্টিগুলো কখন অ্যাপ্লাই হবে বলেন তো রো শেষ হওয়ার আগে না পরে পরে। সো রো শেষ হওয়ার একটা রো যখন শেষ হবে তারপরে কি হবে কন্টেন্টটা হয়ে যাবে কি ফাঁকা। এরপরে ক্লিয়ার ক্লিয়ার করে দেবে কাকে বোথ। দেখেন ক্লিয়ারের এখানে যাই আমরা CL এই যে ক্লিয়ার কি বলছে এখানে নান লেফট রাইট এখানে কি আছে বোথ আমরা কোনটা ইউজ করছি বোথ। কেন দেখেন নিচের দিকে আসি বোথ এখানে কি বলা আছে দিস প্রপার্টি ইন্ডিকেট হুইচ সাইড অফ এলিমেন্ট may not be adjustment of an and this property indicates a property indicates which side of an element একটা এলিমেন্টের may not be adjacent to earlier floating box অর্থাৎ the clear property does not consider floats inside the element itself or in block formatting exists for in run। so এখানে কি বলা হচ্ছে ক্লিয়ার দিয়ে তাহলে বলেন তো ক্লিয়ার দিয়ে বলা হচ্ছে আমরা যখন এখানে কি দেখলাম যে ক্লিয়ার বলা হচ্ছে এটা কোনো একটা এলিমেন্টের বিভিন্ন সাইটে লেফটে বা রাইটে অথবা কোনো পাশেই না আমরা কন্টেন্টগুলোকে কি করতে যাচ্ছি ক্লিয়ার করতে যাচ্ছি। ভ্যালু নান মানে কি হ্যাঁ কিছুই না
অর্থাৎ কন্টেন্টটা কি হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে কন্টেন্টটা। এবার হ্যাঁ সরি, কন্টেন্ট ক্লিয়ারটা বোথ হবে, বোথ সাইডে ক্লিয়ারটা হবে বোথ। এবং ডিসপ্লেটা কিভাবে হবে, ডিসপ্লেটা হবে ব্লক। এবার আমি যদি পুরোটা একসাথে বলি, একটা রো যখন শেষ হবে তখন কন্টেন্টগুলো কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক। নতুন রো যখন শুরু হবে, একটা রো যখন শেষ হবে তখন কন্টেন্টগুলো কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক। ক্লিয়ার হবে কি, বোথ। অর্থাৎ এই রো ক্লাসটা যে এলিমেন্টের উপর থাকবে ওই এলিমেন্টের বোথ সাইড কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এবং ওই এলিমেন্টটা যখন নতুন করে আরেকটা এলিমেন্ট শুরু হবে ডিসপ্লেটা কি হবে, সেটা স্প্যানই হোক আর যাই হোক, এই পি হোক আর যাই হোক। ডিসপ্লে ব্লক হচ্ছে কি, ওই যে ব্লক লেভেল এলিমেন্ট দেখেন না, পুরো জায়গাটা দখল করে রাখে। আপনি যখন কোনো একটা এলিমেন্টের ডিসপ্লে বলে দিবেন ব্লক, তার মানে সে পুরো সোজাসুজি হয়ে যাবে, ব্লক করে নিবে। ঠিক আছে, এবার তাহলে আমরা যদি এভাবে করি, দেখেন এবার এই রো ক্লাসটাকে আমরা ইউজ করব। এবার আমরা এই বডির মধ্যে পুরো তিনটা জিনিসকে যদি এভাবে সব কিছুকে ডিলিট করে দিলাম, বডির মধ্যে যা আছে। এবার আমরা প্রথমে একটা রো নিব, div ক্লাস ইজ ইকুয়াল টু রো। এবার রোর মধ্যে আমরা এভাবে যদি বলি div ক্লাস ইজ ইকুয়াল টু কল 2 বা কল 3 বললাম। এখানে আমরা স্টাইলে যে কি বলবো, হাইট 200 পিক্সেল, বর্ডার। আচ্ছা, বর্ডারটা বারবার না বলে আমরা কি করতে পারি বলেন তো, আমরা এই যে এখানে এই যে কল অল দিয়ে শুরু হয়েছে না, এখানে আমরা কি বলতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড বলে দিলাম, জান। তাই না, ওই যে স্টাইল শিটে এসে ওই যে আমরা তো সকল এই যে আমরা তো এখানে যে সবাইকে তো কল ধরে ধরেই তো করবো, তাই না? তো এর মধ্যে বারবার কি দেওয়া লাগতেছিল, বর্ডার দেওয়া। সো বর্ডার আমরা বারবার না দিয়ে সকল কলামের জন্য বর্ডার দিয়ে দিলাম কত, 1 পিক্সেল সলিড রেড। যদিও এটা আমরা কখনো ইউজ করব না, জাস্ট বোঝার জন্য আপাতত আর কি। এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন আমার কি একটা পার্ট চলে আসছে না। সিএসএস HTML এ হবে কেন, এই যে ডিপ রোর মধ্যে এটা না না, ওটা বাইরে বাইরে 8.33 বাইরে এটা। এবার 3 পরে এবার আমরা বললাম কত বলবো, এখানে 9। ব্রাউজারে যাই, হয়ে গেছে না, 9 আর 3 12। এবার আমরা আবার যদি আরেকটা পার্ট করতে চাই তাহলে কি করব, আবার আরেকটা রো নিয়ে নিব, div class is equal to row call কত হবে 12। আর স্টাইলে শুধু আমরা কি বসিয়ে দিব, হাইটটা, হাইট বলে দিলাম 50 পিক্সেল। কি করতে হবে, প্রত্যেকটা সেকশনকে আমি রোর মধ্যে রেখে দিলাম। এবার কিন্তু আমার জন্য ক্যালকুলেট করাটা সহজ হচ্ছে না, যে 12 12 12। এবার ব্রাউজারে যান, ব্রাউজারে যে আমরা দেখতে পাচ্ছি এরকম 12 হয়ে গেছে কিন্তু। সো এবার তাহলে রাহাত হয়েছে না, রাহাত হয়েছে, আচ্ছা গুড। আমি একটু লেআউটে গিয়ে দেখব, লেআউটটা করতে হবে এটা দিয়ে। আপনার মেল অ্যাড্রেস লিখছেন? জি স্যার, সব বারবার নিচ্ছেন।
ক্লিয়ারটা করেন। সময় 5 মিনিট। সম্ভব কি? হ্যাঁ, 2 মিনিট দিলে হবে? রোকসানা কতক্ষণ লাগবে এটা করতে বলেন তো? পাক্কা 10 মিনিট। সেম সেম সেম।